গাইস, কেমন হবে যখন তুমি যাকে ভালোবাসো সে কিনা তার প্রতিদিন শরীর চেঞ্জ করে। কোনোদিন এক থুরথুরে বুড়ো, কোনোদিন এক সুন্দরী মেয়ে, কোনোদিন এক বাচ্চা ছেলে। গাইস, এই কোরিয়ান মুভিতে তোমরা দেখবে যেখানে ছেলেটির কাছে প্রতিদিন তার শরীর বদলানোর এক অদ্ভুত সুপার পাওয়ার থাকে, অ্যান্ড এই অবস্থায় তার গার্লফ্রেন্ড তার সাথে থাকবে নাকি তাকে ছেড়ে চলে যাবে, এটাই মূলত দেখার বিষয়। গাইস, মুভিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। সো গাইস, আর বেশি বকবো না, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। মুভিটা শুরু হয় জিন নামক এক ছেলেকে দেখিয়ে। জিন যখন রাতে ঘুমিয়ে পড়ে, প্রতিদিন সকালে তার নতুন এক পরিচয়, নতুন এক ফেস, নতুন এক শরীরের সাথে তার জীবন পার করতে হয়। মানে রাতে যখন জিন ঘুমিয়ে পড়ে, সকালে উঠে সে বৃদ্ধ হয়ে যায় এবং সারাদিন তাকে বৃদ্ধ হয়ে কাটাতে হয়। আবার যখন রাত আসে, জিন যখন ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে সে এক সুন্দর মেয়েতে পরিণত হয় এবং এভাবেই সে কোনোদিন এক বৃদ্ধ, কোনোদিন এক সুন্দরী যুবতী মেয়ে, কোনোদিন আবার নিষ্পাপ শিশু, আবার কোনোদিন এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। আর এই জন্য তাকে বিভিন্ন রকম বয়সের বিভিন্ন রকম কাপড় কিনতে হতো। জিন একটা ফার্নিচার ডিজাইনের কাজ করত এবং সে নিজেই ফার্নিচারগুলো তৈরি করত। জিন তার নিজের জীবন নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, কারণ সে নিজেই জানতো না যে তার জীবনটা আর 10টা মানুষের মতো কবে যে নর্মাল হবে। জিন তার সব কাজ অনলাইনেই করত, কেননা অনলাইনে তো চেহারা দেখানোর মতো কোনো প্রয়োজন হতো না। জিনের এই গোপন ব্যাপারটা শুধুমাত্র জিনের মা এবং তার বেস্ট ফ্রেন্ড স্যাং জানতো। স্যাং জিনের সাথেই ফার্নিচার ডিজাইনের কাজ করত, আর ফার্নিচারগুলো ডেলিভারি দিতে জিন যেতে পারত না। এই জন্য করে স্যাং ফার্নিচারগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিত। যাই হোক, স্যাং একদিন জিনকে বলে যে তুমি আজকে একটা খুব সুন্দর হ্যান্ডসাম পুরুষ হয়ে গিয়েছো, তাহলে চলো আজকে বাইরে যাওয়া যাক। এটা বলার পর স্যাং তখন জিনকে নিয়ে একটা ক্লাবে যায় এবং তখন তারা সেখানে এনজয় করে। জিন তখন ক্লাবে একটা মেয়ের সাথে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে তখন জিন দেখতে পায় যে সে একটা বৃদ্ধ লোক হয়ে গিয়েছে। জিন তখন সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে এবং ল্যাপটপের ক্যামেরায় সে তার নিজের ভিডিও করে। জিন যখন যখন বিভিন্ন চেহারার বিভিন্ন মানুষ হয়ে যেত, সে তার সমস্ত রকম চেহারা ল্যাপটপের ক্যামেরায় রেকর্ড করে রাখত। জিনের বডি চেঞ্জ হওয়ার ঘটনাটা শুরু হয় আজ থেকে ঠিক 12 বছর আগে। জিনের বয়স যখন 18 ছিল, তখন তার সাথে এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল। যাই হোক, এর পরের সিনে আমাদের জিনের অতীতের ঘটনাগুলোকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে একদিন জিন ঘুম থেকে উঠে তার চেহারা আয়নাতে দেখে, কিন্তু সে তখনই চমকে ওঠে, কারণ জিন সেদিনকে অন্য এক জাপানিজ লোকে পরিণত হয়েছিল। জিন তখন তার মায়ের কাছে যায় এবং মাকে তখন সে সব কিছু খুলে বলে। জিন তখন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার মা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। জিনের জীবন থেকে ধীরে ধীরে সব কিছু হারিয়ে যেতে থাকে। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার বয়সে সবাই যখন স্কুলে যাচ্ছিল, তখন তার নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছিল। এরপর দেখা যায় যে একদিন শ্যান জিনের বাড়িতে আসে। সেদিন জিন এক মধ্যবয়সী জাপানিজ মহিলাতে পরিণত হয়েছিল। শ্যাং তখন এটা দেখে প্রচুর হাসতে থাকে। এরপর রোজ শ্যাং জিনের বাড়িতে আসতে থাকে এবং জিনও প্রতিদিন নতুন নতুন মানুষে পরিণত হতে থাকে। একদিন জিন এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। এটা দেখে শ্যাং তখন তাকে নিয়ে একটা বাড়িতে যায় এবং একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। শ্যাং তখন জিনকে বলে যে আমাদের বন্ধুত্ব প্রায় 15 বছরের কাছাকাছি তো হয়ে গিয়েছে এবং আজ তুমি এক ছেলে থেকে এক সুন্দরী মেয়েতে পরিণত হয়েছো। তুমি কি এই মেয়ের শরীর নিয়ে আমার কাছে আসতে পারবে? এটা শুনে জিন তখন শ্যাংয়ের ওপরে অনেক রেগে যায় এবং জিন তখন বলে যে তুমি আমার হাতে মার না খেতে চাইলে চুপচাপ এখানে বসে থাকো। এর পরের দিন দেখা যায় যে জিন পুরুষ হয়ে গিয়েছে। শ্যাং তখন তাকে বলে যে আমি যে কোম্পানিতে কাজ করি তারা তোমার ডিজাইন চুরি করেছে। এটা শুনে জিন তখন বলে যে আমরা একটা কোম্পানি তৈরি করব এবং কোম্পানিটির নাম হবে ALX। আমি ফার্নিচারগুলো ডিজাইন করব এবং তুমি সেই ফার্নিচারগুলোকে কাস্টমারের কাছে পর্যন্ত পৌঁছে দেবে। শ্যাং তখন তার কথায় রাজি হয়ে যায় এবং এরপরে তারা ফার্নিচারের শপ খুলে ফেলে এবং তাদের ফার্নিচারগুলো কাস্টমারদের অনেক পছন্দ হতে থাকে। একদিন জিন ফার্নিচার শপে ডিজাইনগুলো দেখতে যায় এবং তখনই সেখানে সু নামক এক মেয়ে চলে আসে। সু ফার্নিচার শপে চাকরি করে। সু তখন জিনকে বলে যে আপনার কী ধরনের ফার্নিচার চাই। জিন তখন হেসে বলে যে আমরা একটা এমন চেয়ার চাই যে চেয়ারের উপরে বসলে মনে হবে যেন আমি ঘোড়ার ওপরে বসে আছি। এটা শুনে সু তখন তাকে একটা ওয়েবসাইটে চেয়ার দেখায়, যেটা কিনা জিনেরই বানানো ওয়েবসাইট ছিল। এটা দেখে তখন জিন সেখান থেকে হেসে চলে যায়। এরপরে রোজ জিন সুকে দেখার জন্য সেই ফার্নিচার শপে আসতে থাকে, কিন্তু প্রতিদিন তার চেহারা বদলে যাওয়ার কারণে সু তাকে চিনতে পারত না এবং এইভাবে ধীরে ধীরে জিন সুকে ভালোবাসতে শুরু করে
একদিন যখন জিনের চেহারা এক সুন্দরী হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়, জিন তখন শুয়ের শপে গিয়ে ফার্নিচার কেনার বাহানায় তাকে ডিনারে ইনভাইট করে, কিন্তু সু তখন রাজি হয় না। জিন তখন তাকে অনেক রিকোয়েস্ট করার পর সু তখন রাজি হয়ে যায়। জিন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে সুকে তার বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সু অনেক ঘাবড়ে যায়। তখন জিন একটা কার্ড বের করে তাকে দিয়ে বলে যে এটা আমার অ্যাসিস্ট্যান্টের কার্ড, আর আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি এর পরেও তোমার আমার সাথে যেতে কোনো সমস্যা থাকে তাহলে তুমি চলে যেতে পারো। এসব বলে জিন তখন তাকে তার ফার্নিচার ফ্যাক্টরিতে নিয়ে আসে। এখানে এসে সু তখন বুঝতে পারে যে এটাই মূলত এলএক্স ফ্যাক্টরি, কেননা লোকেরা তো এই ফার্নিচারগুলোকে খুব পছন্দ করত, তাই সুর তখন এইসব ফার্নিচারগুলো চিনতে কোনো অসুবিধা হয় না। এবং এরপরে তারা সেখানে ডিনার করে এবং জিন তখন সুকে বাড়িতে রেখে আসে। রাতে সু তখন জিনকে এসএমএস করে পরের দিন দেখা করতে বলে, কিন্তু সমস্যাটা এখানেই বেঁধে যায় যে যদি জিন ঘুমিয়ে পড়ে তাহলে তো কালকে তার চেহারা বদলে যাবে, আর মূলত জিনের চেহারা চেঞ্জ হয়ে গেলে সু তো তাকে চিনতে পারবে না। আর এই জন্য জিন তখন ঠিক করে যে সে প্রতিটা ঘন্টায় অ্যালার্ম সেভ করে রাখবে এবং সে সারা রাত ফার্নিচারের কাজে নিজেকে ব্যস্ত করে রাখবে, এবং এভাবেই সে সারা রাত নিজেকে ব্যস্ত রাখে। পরের দিন তারা দুজন একসাথে দেখা করে এবং অনেক এনজয় করে। সু তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এলএক্সে কি কাজ করো। জিন তখন তাকে বলে যে আমি এই এলএক্স ফার্নিচারের ডিজাইন করি। তারা তখন নিজেদের মধ্যে কথাবার্তা শেষ করে যার যার বাড়িতে চলে আসে। জিন বাড়িতে আসার পরে আজকেও সে ফার্নিচারের কাজে নিজেকে ব্যস্ত রাখে, কারণ ঘুমিয়ে পড়লে তো জিন আর সুয়ের সাথে দেখা করতে পারবে না। পরের দিন তারা আবারও দেখা করে। জিন গত কিছুদিন রাতে না ঘুমানোর কারণে জিন যখন সুকে বাসে ড্রপ করতে যায়, জিন তখন বাসেই ঘুমিয়ে পড়ে। বাস যখন স্টেশনে পৌঁছে যায়, জিন তখন জেগে ওঠে। জিন তখন দেখতে পায় যে সে এক মধ্যবয়সী লোক হয়ে গিয়েছে। জিন তখন বুঝতে পারে যে সুর সাথে কাটানোর সময়গুলো তার জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। জিন তখন অনেক ডিপ্রেশনে পড়ে যায়। জিন তখন ঠিক করে যে সে সব কিছু সুকে খুলে বলবে, কিন্তু সে তখন আবার ভাবতে থাকে যে সুকি তার এই অবাস্তব কথাগুলো বিশ্বাস করবে। পরের দিন সকালে জিন এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। জিন তখন সুয়ের কাছে গিয়ে বলে যে তার সাথে যাওয়ার জন্য, এবং সে তখন আরও বলে যে সে জিন নামক ছেলের সম্পর্কে অনেক কিছু জানে এবং জিনের বিষয়ে কিছু কথা তাকে সে বলতে চায়। এরপরে জিন সুকে সাথে করে নিয়ে তার এলএক্স ফ্যাক্টরিতে চলে আসে। জিন তখন সুকে তার আলাদা আলাদা চেহারার ভিডিওগুলোকে দেখায় এবং সে তখন তাকে বুঝিয়ে বলে যে সে যখন ঘুমিয়ে পড়ে তার চেহারা এবং জেন্ডার চেঞ্জ হয়ে যায়। সু তখন জিনের এইসব অদ্ভুত কথাবার্তা বিশ্বাস করে না এবং সে তখন সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন কেটে যায়, কিন্তু সু জিনকে একদম ভুলতে পারে না। সু তখন সবসময় জিনের ব্যাপারে ভাবতে থাকে। একদিন সু আবারও জিনের ফ্যাক্টরিতে তার সাথে দেখা করার জন্য আবার চলে আসে। সেদিন আবার জিন এক জাপানি মেয়েতে পরিণত হয়েছিল। সু তখন তাকে বলে যে আজ আমি রাতে তোমার সাথে থাকতে চাই এবং আমি নিজের চোখে তোমাকে চেঞ্জ হতে দেখতে চাই। ঘুমানোর সময় সু তাকে জিজ্ঞেস করে যে এইসব ঠিক কতদিন ধরে তোমার সাথে ঘটছে। সুর কথা শুনে জিন তখন তাকে সব ঘটনা খুলে বলে। তারা তখন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জিন দেখতে পায় যে সে এক হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়ে গিয়েছে। জিন তখন এটা ভেবে খুশি হয় যে এই সমস্ত কিছু জানার পরে ও সু তার সাথে আছে। যাই হোক, এখানে তারা দুজন একসাথে সময় কাটাতে থাকে। একদিন সু তাকে এক পার্টিতে ইনভাইট করে, কিন্তু সেদিন জিন এক বৃদ্ধ মহিলাতে পরিণত হয়েছিল, তাই সে পার্টিতে তখন আসতে পারে না। পরের দিন জিন আবারও এক সুন্দর ছেলেতে পরিণত হয়। জিন তখন সুকে জিজ্ঞেস করে যে সে কি তাকে বিয়ে করবে, কিন্তু সু তখন জিনের কথা এড়িয়ে যায়। এর পরের দিন সু এক ডক্টরের কাছে যায় এবং জিনের ব্যাপারে সব কিছু খুলে বলে। সুয়ের মুখে এই সমস্ত কিছু শুনে ডাক্তার তখন তাকে বলে যে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে। সু তখন রেগে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে জিন সুকে বাড়িতে ড্রপ করার সময় সে তাকে আবারও জিজ্ঞেস করে যে সে কি তাকে বিয়ে করবে। এ কথার উত্তরে সু তখন তাকে বলে যে আমি আমার পরিবারকে কি বলবো, এমন একজন ছেলে যে কিনা প্রতিদিন নতুন মানুষে পরিণত হয়। আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার পরিচয়টা আসলে কি? সুর কথা শুনে জিন তখন বুঝতে পারে যে সে নিজের স্বার্থের জন্য সুয়ের জীবনটা নষ্ট করছে। সে তখন সুকে কোনো কিছু না বলেই তাকে তার বাড়িতে ড্রপ করে দেয়। এবং এর পরের দিন জিন তার মায়ের সাথে কথা বলছিল। আজকে জিন মেয়ে হয়ে গিয়েছে। জিনের মা জিনকে সবকিছু খুলে বলে যে কেন জিন সবার থেকে আলাদা এবং কেন এমনটা তার সাথেই হচ্ছে। জিনের মা তখন তাকে বলে যে তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। তোমার বাবারও ঠিক তোমার মতো একই রোগ ছিল। তোমার বাবাও ঘুমিয়ে পড়লে বিভিন্ন মানুষে পরিণত হতো
এবং আমি মূলত তোমার বাবার সাথে থাকতে থাকতেই একটা অসুস্থ মস্তিষ্কের মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম। তোমার বাবা এটা দেখে সহ্য না করতে পেরে আমার থেকে দূরে চলে গিয়েছিল, যাতে করে কিনা আমি ভালো থাকতে পারি। জিন তখন তার মায়ের কাছে এই সমস্ত কিছু শুনে সে তখন ডিসাইড করে যে বাবার মতো তারও এমনটা করা উচিত। জিন তখন শুয়ের সাথে সন্ধ্যাবেলায় দেখা করে এবং তাকে তখন সে বিদায় জানিয়ে চলে যায়। সু তখন বাড়িতে এসে কান্নায় একদম ভেঙে পড়ে। এরপরে ঠিক 10 মাস কেটে যায়। সু আবারও আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। একদিন শুয়ের বস তাকে একটা ওয়েবসাইটে সুন্দর চেয়ার দেখায়। সু তখন চেয়ারটা দেখে বুঝতে পারে যে এটা মূলত জিনের বানানো ডিজাইন। তার বস তখন তাকে এই চেয়ারটা অর্ডার করার জন্য বলে। সু তখন বুঝতে পারে যে তাকে লোকে এতদিন কি বলবে সেটার ওপরে সে এতদিন নির্ভর করত, কিন্তু সত্যিকার অর্থে সে মনে মনে জিনকে অনেক ভালোবাসে। এবং সু তখন ডিসাইড করে যে সে যেভাবে হোক জিনকে খুঁজে বার করবে। এরপরে আমরা জিনকে দেখতে পাই যেখানে একটা নতুন কোম্পানিতে ডিজাইনের কাজ করত। অন্যদিকে সু জিনের অ্যাড্রেস খুঁজে বার করে সে তখন জিনের কাছে পৌঁছে যায়, কিন্তু জিন তখন তাকে বলে যে এখানে জিন নামক কেউ থাকে না। কিন্তু সু তখন তাকে বলে যে আমি একটা কোরিয়ার বিশাল ফার্নিচার মার্কেট থেকে এসেছি। সু তখন তাকে রিকোয়েস্ট করে বলে যে তাকে যেন ভিতরে আসতে দেওয়া হয়। সু তখন ভিতরে এসে দেখতে পায় যে জিনের আলাদা আলাদা কাপড়, আলাদা আলাদা ফার্নিচার এবং আলাদা আলাদা জুতো এবং অনেক রকম ফার্নিচার যেটা কিনা জিন তৈরি করত। সু তখন তাকে বলে যে আমার কোম্পানির তোমার ডিজাইনগুলো অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি মূলত কোম্পানির অর্ডারের জন্য আসিনি, আমি শুধুমাত্র এখানে তোমার জন্য এসেছি। জিন, আমি অনেক বদলে গিয়েছি এবং আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। সুর কথা শুনে জিন তখন কাঁদতে কাঁদতে বলে যে সু, আমার সাথে তুমি থাকলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু সু তখন তাকে বলে যে নিজের ভালোবাসার মানুষকে ছাড়ার কষ্টের থেকে সেটা অনেক ভালো। সু তখন জিনকে সরি বলে এবং তার হাত ধরে বাইরে হাঁটতে চলে যায়। সু তখন তাকে বলে যে আমি সেদিনকে তোমাকে চেঞ্জ হতে দেখে নিয়েছিলাম এবং এটার জন্য মূলত আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবং এইসব বলে সু তখন জিনকে নিজে থেকে বিয়ের প্রস্তাব দেয়। জিন তখন পকেট থেকে নিজের বানানোর রিংটা সুকে পরিয়ে দেয় এবং এখানেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। গাইজ, যাই হোক, এই গল্পটি থেকে আমরা একটা স্পষ্ট জিনিস বুঝতে পারি যে ওপরের চেহারাটা কিন্তু আসল চেহারা নয়, বরং ভেতরের মনটাই হচ্ছে সব থেকে বড়। গাইজ, যাই হোক, বাস্তব জীবনে হয়তো আমাদের জিনের মতো চেহারা বদলাবে না। মুভির গল্পটা হয়তো কাল্পনিক, কিন্তু সমাজে অনেকেই আছে যারা কিনা চেহারা দেখে মানুষকে বিবেচনা করে এবং এটাই তাদের সবচাইতে বড় ভুল। আর হ্যাঁ গাইজ, তোমারও প্রেমিক অথবা প্রেমিকার ঠিক জিনের মতো যদি চেহারা বদলাতো তাহলে তোমরা ঠিক কি করতে কমেন্টে জানিও। মুভিটা ভালো লাগলে গাইজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা ভবিষ্যতে তোমরা এমনই সুন্দর সুন্দর এবং বেস্ট কোরিয়ান মুভি, ড্রামা এবং বিভিন্ন রকম সব সুন্দর সুন্দর মুভি দেখতে পাবে। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।